নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে যে নোটটি প্রোভাইড করছি সেটি হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দাও, সঙ্গে থাকছে শিক্ষা ও বুদ্ধির সম্পর্ক আলোচনা করো। বুদ্ধি এমন একটি বিষয় শুধু শিক্ষাক্ষেত্রে নয়, প্রতিনিয়ত আমরা যেসব কাজকর্মগুলো করে যাচ্ছি বা করে চলেছি তার পিছনে কিন্তু বুদ্ধির ভূমিকা বর্তমান। সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমরা যাবতীয় যত ধরনের কাজ করি তার মধ্যে কিন্তু বুদ্ধি উপস্থিত। যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু আমরা বুদ্ধি কিন্তু ব্যবহার করি, সেখানে মুখ ধোয়ার ক্ষেত্রে হোক, সাইকেল চালানোর ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, রান্নাবান্নি করার ক্ষেত্রে হোক, টিভি দেখা। ঘরের সবথেকে যেটি ইজি জিনিস, ঘরের কোন সুইচ দিলে কোনটি চলবে, ফ্যান চলবে, লাইট জ্বলবে, তোমার কোনটি দিলে টিভি চলবে, কি করে মোবাইলটা অন করতে হয়, সব ক্ষেত্রে কিন্তু আমাদের বুদ্ধি প্রয়োজন। ঘর ঝাড়ু দিতে গেলেও কিন্তু বুদ্ধির প্রয়োজন, কারণ কিভাবে ঘর ঝাড়ু দিলে ঘরটি পরিষ্কার হবে, কোন পাশ থেকে কোন পাশে আমরা ঝাড়ু দেব, ধুলোগুলো কোথায় ফেলবো, তার জন্য কিন্তু বুদ্ধি প্রয়োজন। ছোট ছোট বাচ্চারা দেখবেন, ওরা কিন্তু মায়েদের বাবাদের দেখে যেমন তেমন করে কিন্তু ঝাড়ু এদিক ওদিক এদিক ওদিক করে, তাতে কিন্তু সেই ঘরটি কিন্তু পরিষ্কার হয় না, বরঞ্চ উল্টে নোংরা হয়ে যায়। তাহলে সেই ছোট্ট শিশুটির কিন্তু বুদ্ধি কিন্তু সেরকম হয়নি সে কাজটি করার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তির কিন্তু বুদ্ধির উন্নতি হয়। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কিন্তু বা প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের বুদ্ধি কিন্তু প্রয়োজন। তাহলে চলুন শুরু করছি বুদ্ধির সংজ্ঞা দিয়ে। মরবিট স্টার্ন কি বলেছেন? নতুন পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। কোনো একটি নতুন পরিবেশেই যখন আমরা গিয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি বা নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারি, তার যে মানসিক ক্ষমতার বলে আমরা করি সেটাকেই বলে বুদ্ধি। শিক্ষা ও বুদ্ধির সম্পর্ক। শিক্ষার সঙ্গে বুদ্ধির একটি নিবিড় সম্পর্ক বর্তমান। বস্তুর ব্যক্তির বুদ্ধি না থাকলে শিক্ষা সার্থক হতে পারে না। তাই শিক্ষার্থীর বুদ্ধি অনুযায়ী পাঠদানের ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থীর বিকাশ দ্রুত ঘটবে। তাই শিক্ষাক্ষেত্রের বুদ্ধির সম্পর্কেও নিচে আলোচনা করা হলো। শিক্ষাক্ষেত্রে আমরা বুদ্ধি কী কীভাবে ব্যবহার করি বা ব্যবহার করব তা আমরা এখানে আলোচনা করছি নিচে। 1 নম্বর হচ্ছে প্রবেশিকা পরীক্ষা। প্রবেশিকা পরীক্ষা বলতে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়, অ্যাডমিশন টেস্ট যেটাকে বলা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীর বুদ্ধি ও পারদর্শিতা সম্পর্কে জানা সম্ভব হয়, যা তার ভবিষ্যৎ জীবনে শিক্ষা গ্রহণে সাহায্য করে। 2 নম্বর শ্রেণীর বিভাগীকরণ। শিক্ষার্থীদের বুদ্ধি অনুযায়ী শ্রেণীবিভাগ করলে তাদের বুদ্ধির পারদর্শিতাকে লক্ষ্য রেখে তার মতো করে শিক্ষা প্রদান করলে তাদের শিক্ষাটি সার্থক রূপ পাবে। কারণ একই শ্রেণীতে ভর্তির বৈষম্য যদি অধিক থাকে তাহলে কিন্তু লেখাপড়ায় বিঘ্ন ঘটবে। এটা একটু বলছি। ধরুন আপনারা 50 জন বা 40 জন বসে আছেন ক্লাসে, যাদের বুদ্ধি বেশি তারা কিন্তু অনায়াসে শিক্ষক শিক্ষিকারা কি পড়াচ্ছেন বা কি বোঝাচ্ছেন তাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় না। যাদের বুদ্ধি কম, খুবই কম বা একদম কম, তাদের কিন্তু আপনাদের সাথে, যারা আপনারা সাধারণ বুদ্ধি সম্পন্ন, যাদের বুদ্ধি ভালো, আপনাদের সঙ্গে কিন্তু শিক্ষা গ্রহণ করতে কিন্তু তাদের বাধা আসবে। কারণ আপনাদের বারবার জিজ্ঞাসা করবে, কি বলছে একটু বুঝিয়ে বল তো, বুঝতে পারলাম না স্যার। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সে বুঝতে পারলো না বা শুনতে পারলো না বা মনোযোগ ছিল না, সেটি কিন্তু আলাদা বিষয়। কিন্তু তার বুদ্ধি যদি কম থাকে তাহলে কিন্তু কোনো বিষয়ে কোনো সময় কিন্তু সে তাড়াতাড়ি কিন্তু সেই বিষয়টি সে বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে তাদের যদি আমরা আলাদাভাবে চিহ্নিত করে, যাদের বুদ্ধি কম আলাদাভাবে চিহ্নিত করে যদি তাদের রিমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে হোক বা বিভিন্ন বা বারংবার শিক্ষার মাধ্যমে হোক, অন্য পদ্ধতিতে হোক, যদি আমরা শিখিয়ে তাদের শিক্ষাদান করি বারংবার, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে কম্পিটিশনে কিন্তু তারা একসাথে চলে আসতে পারবে। অন্যথায় কি হবে? আপনারা যারা বুদ্ধিমান আছেন, যারা ভালো পড়াশোনায়, তারা ভালোই হতে থাকবে, আর বাদবাকি স্টুডেন্টরা একসময় হীনমন্যতায় ভুগতে ভুগতে বা তাদের রেজাল্ট খারাপ হতে হতে তারা হয়তো বা শিক্ষা গ্রহণই করবে না, তারা সবসময় পিছিয়েই থাকবে। সেই জন্য বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে বুদ্ধির পারদর্শিতার উপরে লক্ষ্য রেখে যদি আমরা শিক্ষার্থীকে শিক্ষাদান করি তাহলে সবার পক্ষেই কিন্তু সুবিধা। আরেকটি কথা, যদি একই ক্লাসে আপনারা আছেন, যাদের বুদ্ধি কম তাদেরকে আমরা আলাদা করলাম এবং বারংবার তাদেরকেই আমরা যদি বারবার শেখাচ্ছি, তাহলে কি হবে? যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা কিন্তু পিছিয়ে পড়বে।
কারণ আমরা যারা কম বুদ্ধিমান তাদের উপরে বেশি জোর দিচ্ছি, তাহলে যারা বেশি বুদ্ধিমান তাদের তো আরও বেশি বেশি করে পড়াতে হবে। দুই ক্ষেত্রেই কিন্তু অসুবিধাজনক। 3 নম্বর পয়েন্ট, শিক্ষামূলক অগ্রগতি। বুদ্ধি বা বুদ্ধাঙ্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষামূলক অগ্রগতি নির্ধারণ করে। যেমন 70 আইকিউ এর নিচে শিক্ষার্থীর 10 থেকে 11 বছর বয়স পর্যন্ত প্রথম শ্রেণীতে পড়বে। 70 থেকে 85 আইকিউ তাদের 8 ক্লাস পর্যন্ত তারা শিক্ষা গ্রহণ করবে। 115 আইকিউ এর উপরে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা উপযোগী হয়ে উঠবে, তাদের পরীক্ষার ফলও ভালো হবে। সুতরাং বুদ্ধির অভিজ্ঞার ক্ষেত্রে শিক্ষার্থীদের সম্ভাবনা সম্পর্কে শিক্ষকরা অবহিত হবেন। বুদ্ধি এবং বুদ্ধাঙ্ক, বুদ্ধাঙ্ক হচ্ছে কোনো শিক্ষার্থীর বা কোনো ব্যক্তির বুদ্ধি কতটা তা বের করার একটি পদ্ধতি। কার বুদ্ধি কতটা সেটা যদি আমরা আগে থেকে বুঝতে পারি, সেই হিসেবে তাদের যদি আমরা শিক্ষা দিই তাহলে কিন্তু অবশ্যই তাদের শিক্ষাটা ভালো হবে। যাদের বুদ্ধাঙ্ক ভালো, বয়স অনুযায়ী তারা সেই ক্লাসে দেখবেন ছোট ছোট বাচ্চাদের যদি আমরা কঠিন কঠিন অঙ্ক দিই, ধরুন যোগ, একদম নার্সারি প্রি নার্সারি স্টুডেন্টদের যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে দিই, তারা কিন্তু করতে পারবে না ওগুলো। ওরা শুধু ABCD 1 2 এগুলো লিখতে পারবে, কিন্তু বেশি বেশি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে দিলে কিন্তু করতে পারবে না। আবার দেখুন 1 2 3 4 এর বাচ্চা কাচ্চাদের যোগ বিয়োগ নামতা এরা কিন্তু করতে পারবে। তাহলে দেখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আইকিউ বৃদ্ধি পাচ্ছে, এবং তার ফলে আমরা বুঝতে পারছি যে কোন স্টুডেন্টটিকে কোন ক্লাসে শিক্ষা দিতে হবে। তাহলে তার আইকিউ অনুযায়ী যদি আমরা শিক্ষা দিই তাহলে শিক্ষাটা তার সার্থক হবে। অন্যথায় কী হবে, বোঝা মনে হবে তার মাথায়। ক্লাস 1 2 শিক্ষার্থীদের যদি বীজগণিত পাটিগণিত করতে দিই তারা করতে পারবে না। তাহলে বুঝতে হবে তাদের আইকিউ কম, তাহলে সেই হিসেবে আমরা তাদের সেই ধরনের পাঠ্যক্রম বা সেই ধরনের শিক্ষামূলক বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করব, বা সেই বিষয়গুলো আমরা তাদের শেখাবো। সেজন্য আইকিউ সম্পর্কে জানা একান্ত দরকার শিক্ষার্থীদের। পাঠ্যক্রম নির্দেশনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম লক্ষ্য করা যায়। যেমন কোনো শিক্ষার্থী কী ধরনের পাঠ্যক্রমে উপযুক্ত তা বুদ্ধির পরিমাপের দ্বারা নির্ধারণ করা উচিত। এই যে একটু আগে বললাম, ক্লাস 1 2 ছাত্রছাত্রীদের তো আমরা বীজগণিত পাটিগণিত করাবো না, সূত্র অঙ্ক করাবো না, তাদের কি করাবো, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করাবো। তাহলে বয়স অনুযায়ী তার বুদ্ধি অনুযায়ী কিন্তু এগুলো কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। 5 নম্বর, মূল্যায়নের ক্ষেত্রে পারদর্শিতার উপর নির্ভর করে মূল্যায়ন ব্যবস্থা করা উচিত, তবে শিক্ষার মূল লক্ষ্যে পৌঁছানো যাবে। সেই কারণে শিক্ষার্থীদের বুদ্ধি বা আইকিউ সম্পর্কে অবগত থাকা দরকার। কোন শিক্ষার্থী কেমন, তার আইকিউ কেমন, তার উপরে নির্ভর করে যদি আমরা তাকে মূল্যায়ন করি তাহলে কিন্তু সেই মূল্যায়ন পদ্ধতিটা সফল হবে বা ভালো হবে। অন্যথায় সবাইকে যদি একরকম ভেবে আমরা মূল্যায়ন করি, ক্লাস 9-এ যারা পড়ছেন বা ক্লাস 11 12-এ যারা পড়ছেন সবাই এক ধরনের পারদর্শিতার অধিকারী, এটা যদি আমরা ভেবে নিই তাহলে কিন্তু এটা ঠিক নয়। কারণ দেখবেন অনেকে অল্পতেই বুঝে যায়, অনেকে অনেকক্ষণ বললেও সে বোঝে না। বুঝতে হবে তাদের আইকিউ বা বুদ্ধির সমস্যা আছে বা বুদ্ধির কম বেশির পার্থক্য আছে। তাহলে বুদ্ধির কম বেশির উপরে নির্ভর করে আমরা সেইভাবে তার পারদর্শিতার উপরে মূল্যায়ন করলে তার মূল্যায়নটি সার্থক হবে। 6 নম্বর, সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের ক্ষেত্রে। সহপাঠক্রমিক কার্যাবলী কি, পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলো যেগুলো আমরা স্কুলে করে থাকি সেই ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর কথা বলা হচ্ছে এখানে। বিদ্যালয় শিক্ষার্থীরা কোন প্রকারের সহপাঠক্রমিক কার্যাবলী গ্রহণ করবে তার প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে বর্তমানে বুদ্ধির অভিজ্ঞা প্রচলন ঘটেছে। অনেক স্কুলে খেলাধুলো, আর্ট প্রতিযোগিতা, নাচ, কুইজ কম্পিটিশন, অনেক ধরনের কাজকর্ম হয়। যাদের ধরে নেওয়া হয় যারা কুইজ কম্পিটিশনে থাকে, যারা ভালো ফল করে তাদের আইকিউ ভালো হয়, এবং যাদের আইকিউ খারাপ তার মানে বুদ্ধি খারাপ বা বুদ্ধি কম, যারা বুদ্ধি কম তাদের কুইজ প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করানো যায় তারা কিন্তু ফল খারাপ করবেই। যাদের জ্ঞান বুদ্ধি নলেজ বেশি তারাই কিন্তু কুইজ কম্পিটিশনে কিন্তু অংশগ্রহণ করে। হয় তাদের আইকিউ বৃদ্ধি করতে হবে, করে কুইজ কম্পিটিশন দিতে হবে, না হলে কুইজ কম্পিটিশনে গিয়ে তাদের বিফলতার মুখ দেখতে হবে। তাহলে কুইজ কম্পিটিশন কারা গ্রহণ করবে, যাদের বুদ্ধি প্রখর, আর্ট, তারপর নাচ গান, এগুলো সৃজনশীল শিক্ষার্থীরা এগুলো করবে। মোটামুটি কম আইকিউ স্টুডেন্টরাও কিন্তু এই আর্ট, নাচ গান এগুলো কিন্তু করতে পারে। হ্যাঁ, যাদের আইকিউ ভালো তারা তো অবশ্যই পারবে, কিন্তু কমরাও কিন্তু পারবে। কিন্তু কুইজের ক্ষেত্রে কিন্তু তাদের নলেজ কিন্তু অনেক ভালো থাকতে হবে। তারপরে বক্তৃতা, তারপরে বিতর্ক সভা, এগুলোতে কিন্তু আইকিউ ভালো না হলে কিন্তু তাদের কিন্তু সফলতার পরিমাণ কিন্তু কমে যেতে পারে।
সেই জন্য কার কেমন আইকিউ বা বুদ্ধি তার উপরে নির্ভর করে কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করা কিন্তু উচিত। আর কে কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী অংশগ্রহণ করছে সেটাও দেখা উচিত। শিক্ষক শিক্ষিকারা যে আবেগের বশে বা ভালো লাগার বশে শুধু সহপাঠক্রমিক কার্যাবলী গ্রহণ করলেই হলো না, সে সেটা পাবে কি না মানে সে সফল হবে কি না সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের। 7 নাম্বার, মানসিক রোগ নির্ধারণে মানসিক ব্যাধির সঙ্গে বুদ্ধির একটা সম্পর্ক লক্ষ্য করা যায়। বুদ্ধির স্বল্পতা মানসিক ব্যাধির একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই এই ধরনের শিক্ষার্থী চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। অনেক সময় মানসিক রোগ ব্যাধি কোনো দুর্ঘটনা বা কোনো ব্যাধির কারণে হতে পারে। হঠাৎ করে কোনো এক ভালো স্টুডেন্ট তার কিছু রোগাক্রান্তর পরে দেখা যেতে পারে যে তার বুদ্ধির পরিমাণ কমে গেছে বা কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। 8 নম্বর, বৃত্তি প্রদান। বিভিন্ন বুদ্ধির অভিক্ষার সাহায্যে উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন সংস্থা থেকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে থাকে বা করা হয়। কারণ কেন বুদ্ধিমান শিক্ষার্থীদের কেন আমরা বৃত্তি প্রদান করব? কারণ যারা অরিজিনালি বুদ্ধিমান কিন্তু আর্থিক অবস্থার জন্য তারা হয়তো উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না বা ভালো কাজ করতে পারছে না, আরও ভালো ভালো শিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদেরকেই তো আমরা আর্থিক সাহায্য করে তারা যাতে ভবিষ্যতে আরও উন্নত শিক্ষা গ্রহণ করতে পারে তার দিকেই তো আমরা লক্ষ্য রাখবো না। যার বুদ্ধি নেই, যে পড়াশোনায় ভালো না, যে কিচ্ছুই করতে পারে না, তাকে টাকা পয়সা বা অর্থ সাহায্য দিয়ে কোনো লাভ আছে? সে তো উন্নত হতেই পারবে না। তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে, অন্য দিকের ব্যবস্থা করতে হবে। কিন্তু শিক্ষাক্ষেত্রে আমরা বৃত্তি প্রদান যদি করি সেই সব বুদ্ধিমান শিক্ষার্থীদের, তাহলে কি হবে? সেই অর্থের দরুন তারা উচ্চশিক্ষায় উন্নত হতে পারে, আরও তাদের ডেভেলপ হবে, তাদের ডেভেলপ করতে পারবে নিজেকে। সেই জন্য কিন্তু বিভিন্ন দেখবেন স্কলারশিপ যেটাকে বলা হয়, বিভিন্ন স্কলারশিপ প্রদান করা হয়। সেখানে কিন্তু একটা বাইন্ডিংস থাকে, এত পার্সেন্ট পেলেই, নাম্বার পেলেই কিন্তু আমরা সেই শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করব। এইভাবে কিন্তু উল্লেখ করা থাকে। কী কারণে উল্লেখ করা থাকে? এই কারণেই উল্লেখ করা থাকে। সর্বশেষ পয়েন্ট, বিষয় নির্বাচন। শিক্ষা সাফল্য আনতে শিক্ষার্থীদের বুদ্ধির উপর নির্ভর করে তাদের বিষয় নির্বাচন করতে দিলে তাদের শিক্ষাটি সার্থক রূপ পাবে। আমরা অনেকেই আছি যারা সায়েন্স বাড়ির থেকে খুব চাপ দেয়, আমাদের সায়েন্স নিয়ে পড়তে হবে। কিন্তু আমাদের তো বুঝতে হবে যে আমাদের বুদ্ধি বা আইকিউ কেমন। সায়েন্স তুলনামূলকভাবে, আর্টস গ্রুপটাও যে খুব সোজা বলবো না, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু সায়েন্স গ্রুপ একটু কঠিন মনে হয় আমার দিক থেকে। আমি বলতে পারবো না, কারণ আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি, কারণ আমার ভালো লাগতো না, আমার আর্টস গ্রুপই ভালো লাগতো। কিন্তু দেখতে গেলে তুলনামূলকভাবে কিন্তু সায়েন্স গ্রুপ একটু কঠিন। যাদের বুদ্ধি বেশি, আইকিউ ভালো, যাদের পারদর্শিতা বেশি বা ভালো বা পারদর্শিতার ক্ষমতা বেশি, তারা কিন্তু সায়েন্স নিয়ে পড়লে তাদের উন্নত হওয়ার সম্ভাবনা বেশি। তুলনামূলকভাবে যাদের বুদ্ধি তুলনামূলকভাবে একটু কম, তাদের কিন্তু আর্টস গ্রুপ নিয়ে পড়াই ভালো। অনেক সময় অনেক শিক্ষার্থীর বুদ্ধি ভালো থাকলেও তারা সায়েন্স গ্রুপ নিয়ে পড়তে পারে না আর্থিক সমস্যার কারণে, সেটি অন্য বিষয়। কিন্তু দেখবেন অনেকে সায়েন্স নিচ্ছে ভালোবাসার বশে বা অন্য নিচ্ছে বলে আমিও নেব, কি হয় শেষে? ভালো রেজাল্ট করতে পারে না, সে বুঝতে পারে না। যখন পরীক্ষা দেয় বা পরীক্ষা দিতে যায় বা যখন পড়াশোনা শুরু করে, তখন তার বোঝা মনে হয় সেই সাবজেক্টগুলোকে, তার পারদর্শিতার সঙ্গে সেই সাবজেক্টগুলো পেরে ওঠে না। অনেকে দেখবেন যে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও মাঝপথে সায়েন্স বাদ দিয়ে অন্য সাবজেক্ট চয়েস করে নেয়। তাহলে বুঝতে হবে তাদের মধ্যে পারদর্শিতার সমস্যা আছে বা তার জন্য ওটা নয়। তা এইভাবেই কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ করতে পারি বা বুদ্ধি শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে। তা ভিডিওটি এখানে শেষ করছি। আশা রাখছি আপনারা বুঝতে পারছেন বুদ্ধি এবং শিক্ষার কী সম্পর্ক। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।